2021 সালের বন্ধ হওয়া সুবিধা চালুর দাবিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করেছে রানিং স্টাফরা। চরম ভোগান্তিতে যাত্রীরা রাজশাহী স্টেশনে ভাঙচুর। যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? আমাদের জরুরি কাজ আছে, টাকা কি করতে পারি এখন এই মুহূর্তে আমরা কোথায় যাব? আমরা আশা করি যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা কর্মবিরতি অবিলম্বে প্রত্যাহার করবেন এবং তারা আলোচনায় যোগ দেবেন। টিকিটের যাত্রীদের বিকল্প হিসেবে বিআরটিসি বাসে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা। সায়দাবাদ সহ অন্যান্য টার্মিনালে বেড়েছে চাপ। এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। ট্রেনের টিকিটটা অলরেডি অনলাইনে কাটা, তাহলে আপনারা আমাদের বিআরটিসির সার্ভিসটা নেন। রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা এএসআই চঞ্চলকে ট্রাইব্যুনালে হাজির। আন্দোলনকারীর মুখ চেপে ধরা ইন্সপেক্টর আরশাদকেও নেওয়া হয়েছে আদালতে। 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো পৃথক কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে, জানালেন শিক্ষা উপদেষ্টা। নতুন মডেল দাঁড় করানোর চিন্তা। সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। ইইউ রাষ্ট্রদূতকে সিইসি। অবাধ সুষ্ঠু নির্বাচনে সহায়তার আশ্বাস মিলারের। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরতে চলছে অভিযান। আতঙ্কে অনুপ্রবেশকারীরা। আটককৃতদের ফেরত পাঠানোর সময় হেনস্থা ও নির্যাতনের অভিযোগ ব্রাজিলের। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। শিরোনাম দেখছিলেন, যাচ্ছে পুরো খবরে। অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। আর তারা বলছেন, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন হিসাব হতো। তবে 2021 সালে এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। ওই সময়ের পর নতুন করে নিয়োগ পাওয়া কর্মীরা পুরনোদের চেয়ে আরও কম সুবিধা পাবেন বলেও সরকার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই নতুন ও পুরনো রানিং স্টাফরা ব্রিটিশ আমল থেকে চালু এই সুবিধা পুরোপুরি ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন করছেন। আমরা একটা মিনিটের জন্য কর্মবিরতি যেতে চাই নাই। আমাদেরকে অর্থ মন্ত্রণালয় এই কর্মবিরতিতে বাধ্য করছে। আমরা নতুন কোনো দাবি নিয়ে যাচ্ছি না, আমরা শুধুমাত্র 160 বছরের যে আইন সঙ্গত অধিকারটা, এটা আমরা বহাল রাখতে যাচ্ছি। আমি আশা করি অতি সত্বর রেলপথ মন্ত্রণালয় পূর্বের নিয়ে যে সব সুযোগ সুবিধা আছে সেটা বহাল রেখে একটা পরিপত্র জারি করা সহজ বিষয়। কমলপুর রেল স্টেশনে যেতে চাই, সহকর্মী তৌহিদ হোসেন আছেন সেখানটায়। তৌহিদ, একটু জানাবেন এই মুহূর্তে স্টেশনের অবস্থা, যাত্রীরা কি এখনো আসছেন কিনা, বিক্ষোভরত রানিং স্টাফদের তরফ থেকে নতুন কোনো বক্তব্য আছে কিনা, আলোচনার কোনো সুযোগ এখন সৃষ্টি হলো কিনা? রবিন, রানিং স্টাফরা কিন্তু সকাল থেকে বা গতকাল থেকে একটি কথা বলছেন, সেটি হচ্ছে যে তারা আলোচনার পথ খোলা রেখেই তারা নিজেদের যে কর্মসূচি সেটি তারা চালিয়ে যেতে চান। কিন্তু রেলপথ মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে আলোচনার যে সুযোগটি আগে থেকেই চলছিল সেটি যাতে বহাল রাখা হয় এবং তারপরে যেন তারা তাদের কার্যক্রম অর্থাৎ রেলওয়ের যে সেবা সেটি তারা চালিয়ে যান এবং আলোচনার পথটি যাতে খোলা থাকে সেটি নিয়ে এখন এক ধরনের বিতর্ক চলছে। যেটি এর আগের সংবাদে জানিয়েছিলাম আমি যে রেলওয়ের প্ল্যাটফর্মের ঠিক পাশে যে ভিআইপি কক্ষটি রয়েছে, সভাকক্ষ, সেখানে কিন্তু এখনও সব পক্ষের বৈঠক চলছে। শ্রমিক নেতারা এখানে যোগ দিয়েছেন এবং একটি বিষয়ে তারা যেটি বলেছেন রানিং স্টাফরা, সেটি হচ্ছে যে তারা এর আগে প্রায় 90টির মতো বৈঠক করেছেন। এই বৈঠকগুলো করেও আসলে এই যে রানিং অ্যালাওয়েন্স, এই রানিং অ্যালাওয়েন্সে আসলে তাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। তারা যেহেতু আগের নিয়মটি বহাল চান, নতুনরা বিশেষ করে সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন বলে তারা আমাদেরকে দাবি করেছেন, যারা কিছুদিন আগে বা সদ্য নিয়োগ পেয়েছেন। এটি গেল বৈঠকের সবশেষ আপডেট, অর্থাৎ কোনো সিদ্ধান্ত হয়নি। আমি যদি স্টেশনের খবর আপনাদেরকে জানাই, এই মুহূর্তে স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ছে বলবো না, কিন্তু টিকিট কাউন্টারে কিন্তু যাত্রীরা এক ধরনের ভিড় করছেন। কেউ কেউ টিকিট ফেরত দিচ্ছেন, কেউ কেউ আসলে টিকিট কাউন্টার থেকেই পরবর্তী ট্রেন আসলে ছাড়বে কি বা আদৌ ছাড়বে কিনা সেটি নিয়ে তারা কিছুটা জানার চেষ্টা করছেন এবং তারা আসলে
যারা জানতেন না তারা এসে এক ধরনের হয়রানির শিকার হয়েছেন। এখানে এসে আমরা অনেকে দেখেছি যে তারা বিআরটিসির যে বাস চালু রয়েছে এটি যে এখান থেকে পাওয়া যাবে সেটি সম্পর্কে তারা জানতে পারছেন এবং তারা বিকল্প পদ্ধতিতেও আসলে যাওয়ার চেষ্টা করছেন। রেলওয়ে কর্মচারীদের সাথে এমনিতে আমরা যখন যারা এখানে দাঁড়িয়ে আছেন কথা বলছি তাদের সাথে আমরা কথা বলেছেন, তারা যেটি বলছেন যে তারাও কাজে ফিরে যেতে চান, কিন্তু তাদের একটা যৌক্তিক সমাধান দরকার। কিন্তু সরকার তো তাদের পক্ষ থেকে অবস্থান এরই ভিতরে জানিয়ে দিয়েছে। এখন আলোচনা শেষে কি সিদ্ধান্ত হয় সেটি এখন দেখার বিষয়। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী তৌহিদ হোসেন। কমলাপুরে আটকে পড়ে রেল যাত্রীদের জন্য বিআরটিসির যে বাস ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ, গুরুত্বপূর্ণ রেল রুটগুলোই দেয়া হবে সেই বাসগুলো। এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রী নিয়ে 6টি বাস এবং বিমানবন্দর থেকে 9টি বাস ছেড়ে গেছে। এছাড়া বিআরটিসির পর্যাপ্ত বাস রয়েছে। যাত্রী চাহিদার উপর ভিত্তি করে রুট ভিত্তিক একের পর এক বাস যোগ করা হচ্ছে। ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করতে পারবেন। একই সাথে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীরা ঢাকায়ও আসতে পারবেন। সকাল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটা যাত্রীদের বিআরটিসি বাসের সেবা নিতে দেখা গেছে। দুর্ভোগ হলেও এই ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। আমাদের তো মেসেজ আগে দিতে হবে, এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। আসার পর বললো যে ট্রেন তো নেই, কিন্তু আমরা বিআরটিসি থেকে এই সুবিধাটা দিচ্ছি, তো আপনারা যারা ট্রেনের টিকিটটা অলরেডি অনলাইনে কাটা, তাহলে আপনারা আমাদের বিআরটিসির সার্ভিসটা নেন। আমরা সার্ভিস দিতে আছি যাতে যাত্রী কোনো ভোগান্তি না হয়। এখনো পর্যন্ত হচ্ছে আমাদের কমলাপুর থেকে হচ্ছে 6টা বাস গেছে বিভিন্ন গন্তব্যে। কিশোরগঞ্জে 2টা, যশোরে একটা, খুলনাতে একটা, জামালপুরে একটা, রংপুরে একটা। এটা ছাড়া হচ্ছে আমাদের বিমানবন্দর থেকেও বাস যাচ্ছে। বিমানবন্দর থেকে 9টা বাস এখনো পর্যন্ত গেছে। ওইখানে হচ্ছে আরো 10টা বাস রেডি আছে। একটু সহকর্মীদের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। সায়দাবাদ এলাকা থেকে যোগ দিচ্ছে সহকর্মী রাব্বি সিদ্দিকী। শুরুতেই যাচ্ছি রাব্বির কাছে। রাব্বি, একটু জানাবেন, বিআরটিসির বাস চালু হলো, ট্রেন টিকিট পাওয়া বা কাটা যাত্রীরা মূলত সেই বাসে যাতায়াত করছেন। অন্যদিকে বিকল্প পরিবহনে গন্তব্য পৌঁছতে বাস স্টপেজ যেগুলো বা টার্মিনালগুলি যেগুলো, সেখানে চাপ দেখছেন কেমন? এই সুবিধা চালু করায় তাদের প্রতিক্রিয়াই বা কি? রবিন, আসলে সকাল থেকেই বিশেষ করে যারা ট্রেনে করে বিভিন্ন গন্তব্যে যেতে চেয়েছিলেন তারা তো দুর্ভোগে পড়েছেন, এবং সেই দুর্ভোগ কতটা অবর্ণনীয় সেটি আমরা কিন্তু কমলাপুর থেকে দেখেছি। তারপরও কমলাপুর রেল কর্তৃপক্ষ খুব তাৎক্ষণিকভাবেই বিআরটিসির যে বাস সার্ভিস সেটি চালু করেছে, এবং তাতে করে যারা দূরের গন্তব্যে যেতেই হবে তারা সেই বিআরটিসির যে বাস সার্ভিস সেই সার্ভিসটি নিয়েও তারা খুব সন্তুষ্টের কথা জানিয়েছেন। আর যারা টিকিট ফেরত নিয়েছেন তারা আসলে বিভিন্নভাবে ঢাকা ছাড়ছেন। আমি সকাল থেকেই আছি, দুপুরের ঠিক 1টা থেকে 2টা পর্যন্ত টার্মিনালের এই পাশটা, বিশেষ করে যাত্রাবাড়ি, সায়দাবাদ, জনপদ মোড়, এই দিকটায় দেখেছি যে মানুষের চাপ বেশি। তারা আসলে বাসে করে বাড়ির পথ ধরছেন, এবং আমরা এই কারণে আমরা দেখেছি যে দুপুর 1টার পর থেকে এদিকে কিন্তু বিশেষ করে সিলেট, চট্টগ্রামগামী বাসের চাপ বেশি, এবং সেখানে টিকিটের দামও বেশি। এবং টিকিটের দাম বেশি এই অর্থেই হঠাৎ করে আসলে একটা টিকিটের জন্য অনেক মানুষ যখন চাহিদা তৈরি হয় তখন সেই সুযোগটি কিন্তু বাসের যারা আছেন স্টাফ তারা কিন্তু নিচ্ছেন, এবং যাত্রীরা বলছেন তারা নিরুপায় হয়েই কিন্তু সেই টিকিটটি তাদেরকে নিয়ে বাড়ির পথ ধরতে হচ্ছেন। সব মিলিয়ে আসলে এই স্টাফদের, রেলের স্টাফ যারা ধর্মঘট ডেকেছেন তাদের ধর্মঘটে আসলে ভোগান্তিতে পড়েছে আজকে যারা বের হয়েছেন তারা, এবং খুব জরুরি বাড়ি যেতেই হবে বা কাজে যেতেই হবে তারা আসলে এই টিকিটের দাম বাড়তি কি কম সেটি তারা মাথায় রাখছেন না, তাদেরকে গন্তব্যে যেতেই হবে, সেই কারণে তারা বাড়ির পথ ধরেছেন। অনেক ধন্যবাদ সহকর্মী রাব্বি সিদ্দিকী জানাচ্ছিলেন রাজধানীর চিত্রে, অর্থাৎ সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। যেতে চাই চট্টগ্রামে শহীদুল সুমনের কাছে। সুমন, একটু জানাবেন যেসব যাত্রী রেলের টিকিট কেটেছিলেন তারা এখন কি বলছেন, এবং চট্টগ্রামে সেই যাত্রীদের জন্য কোনো ধরনের বিকল্প উদ্যোগ চোখে পড়ছে কিনা? রবিন, সকাল থেকেই তো প্রায় 7টি আন্তনগর ট্রেনের শিডিউল আসলে বাতিল হয়েছে, এবং সেই ট্রেনের যাত্রীদেরকে আসলে বলা হয়েছিল যারা তারা যাতে অনলাইনে সেই টিকিট ফেরত দিয়ে তাদের যে মূল্য টিকিটের সেটি আসলে যাতে তারা ফেরত দেয়, এবং যারা অফলাইনে কেটেছেন তাদেরকে যাতে কাউন্টারের মাধ্যমে তাদের টিকিটটি ফেরত দিয়ে তাদের মূল্যটি আসলে তারা নিয়ে নেয়। তারপরে আমরা দেখছি
বিষয়টি যেহেতু কালকে রাত থেকেই অনেকে জানতেন না, সকাল থেকেই আমরা দেখছি যে স্টেশন উপচে ভরা ভিড়, বিশেষ করে সকালে যেই 4টি ট্রেন ছিল সেখানে সবচেয়ে বেশি ভিড় আমরা লক্ষ্য করছি। পরবর্তীতে যেহেতু বেলা বাড়ার সাথে সাথে এই বিষয়টি অনেকেই জেনে গেছেন, অনেকেই আসেননি। এখন যেহেতু একটি ট্রেন ছিল, সেক্ষেত্রে আমরা আরো কিছু যাত্রীদেরকে এখানে আসতে দেখছি, তারা বেশিরভাগই না জেনে এখানে এসেছেন। তবে সকাল থেকে যেসব ট্রেনে যেতে পারেনি তাদের জন্য সকাল 11টা থেকে আমরা বিকল্প উপায়ে বিআরটিসির বাস দিতে দেখা গিয়েছে। তবে সেখানে খুব একটা বেশি যে সাড়া মিলেছে তা কিন্তু নয়। স্বল্প দূরত্বের যারা যাত্রীরা রয়েছেন তারা সেই বিআরটিসির বাসগুলোতে যাওয়ার জন্য আসলে স্বাচ্ছন্দ্য বোধ করলো। দূরের যাত্রী অর্থাৎ বিশেষ করে ঢাকা কিংবা সিলেটের যারা যাত্রীরা রয়েছেন তারা খুব একটা বেশি আগ্রহ প্রকাশ করেনি। অর্থাৎ যেহেতু সেগুলো খুব বেশি দূরত্বের এই বিআরটিসির বাসে যাতায়াত করা তাদের জন্য কিছুটা কষ্টকর, সেক্ষেত্রে তারা যায়নি। তবে এখনো পর্যন্ত যারা রানিং স্টাফ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ রয়েছে তারা আসলে বলছিল তারা তাদের যে দাবি সেই দাবিতে তারা অলগ হয়েছে সরকারের পক্ষ থেকে, বিশেষ করে এখন পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত আসলে মেলেনি। অনেক ধন্যবাদ সহকর্মী শহীদুল সুমন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রেলের রানিং স্টাফদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, এর বাইরে দাবি পূরণ সম্ভব নয়। অর্থনৈতিক অবস্থা বিবেচনার আহ্বান জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সরকারের এই অবস্থানের কথা জানান তিনি। বলেন, দাবি পূরণের পরও কেন ট্রেন বন্ধ করা হয়েছে তা নিয়ে প্রশ্ন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, মানবিক কারণে যতটা দরকার সেটা করা হয়েছে, তাদের ওভারটাইমের দাবিও মেনে নেওয়া হয়েছে, এর বাইরে অন্য দাবি পূরণ করা এই মুহূর্তে সম্ভব নয়। সালেউদ্দিন আহমেদ জানান, ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে চাল, ডাল, গমের মজুদ নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে যেন রমজানে ঘাটতি না হয়। ট্রেনের কিছু ছিল তাদের কিছু কর্মচারীদের আমরা বেশ কয়েকদিন আগেই আমাদের তাদের যৌক্তিক যে সেগুলো আমরা দিয়েছি। তারপরে তারা কেন করেছে এটা তাদের ব্যাপার। কারণ হয় কি, প্রত্যেকেরই দাবি দেওয়া, একাধিক দাবি দেওয়া থাকে, তাই না? তারা বলেছে এই দিতে হবে, ওভারটাইম অ্যালাউন্স দিতে হবে, পেনশন। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংখ্যা আমরা যেভাবে দিচ্ছি আমরা দিয়েছি। এতে মোটামুটি আমার মনে হয় একটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলির ঘটনায় গ্রেফতার এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্দোলনকারীদের মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন ও মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুলকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় এএসআই চঞ্চল চন্দ্রকে। অভিযোগ, গত 19 জুলাই ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার রামপুর এলাকায় নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল চন্দ্র সরকার। তবে এ ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। রোববার রাত 9:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দীঘিনালা থানা থেকে গ্রেফতার করে। বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ। ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমির খসরু জানান, বিভিন্ন ইস্যুতে আলাপ হয়েছে তাদের। দুদেশের মধ্যে $2 বিলিয়ন বাণিজ্য সম্পর্ক আছে উল্লেখ করেন তিনি। ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রপ্তানির জন্য ওয়্যার হাউস করতে আগ্রহী। এ সময় ব্রাজিলের কাছ থেকে মানসম্মত ফুটবল কোচও চেয়েছে বিএনপি। জুট রপ্তানি করতাম, কিন্তু একটা এম্বার্গো আছে, এখন ওটা আলাপ করবো আমি। ফার্মাসিউটিক্যালসের কিছু রপ্তানি হচ্ছে, বাট আরো সম্ভাবনা আছে আমাদের। আর ব্রাজিলে গার্মেন্টস রপ্তানি হচ্ছে, সেখানে আরো বড় ধরনের সম্ভাবনা আছে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। বলেন, এই কলেজগুলো নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করা জটিল। সেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা লেখাপড়া করে, আবার শিক্ষকরাও শিক্ষা ক্যাডারের। একটি কমিটি গঠিত হয়েছে, তারা ভাবছে কিভাবে কি করা যায়। শিক্ষা উপদেষ্টা জানান, 7 কলেজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে তাকে অবগত করা হয়নি। এই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি বাতিল করে একটি জটিলতা তৈরি করা হয়েছে।
তাদেরকে এই বছর থেকেই আর ভর্তি করা হবে না, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। বিশ্ববিদ্যালয় হতে হলে সেটা সনদপ্রাপ্ত হতে হয়। সনদপ্রাপ্ত না হওয়ার আগে আগাম ভর্তির কোনো কিছু করা সম্পূর্ণ বেআইনি। নির্বাচন সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে এ মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে কমিশনার জানান, নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় জোটকে অবহিত করা হয়েছে। জানান, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইইউকে আশ্বস্ত করা হয়েছে। এ সময় জোটের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইইউ। ইসির স্বাধীনতা যেটা আমাদের কনস্টিটিউশন যেটা দিয়েছে সেটা যাতে গ্যারান্টিড থাকে সেটা ওনাদেরকে জানিয়েছি যে আমরা এই দিস ইজ হোয়াট উই ওয়ান্ট, দ্যাট ইজ আওয়ার বটম লাইন। মানে আমরা কোনো ইসির স্বাধীনতা কম্প্রোমাইজড হোক এটা আমরা চাই না, এই কথাটা ওনাদেরকে আমরা জানিয়েছি, তারা অ্যাপ্রিশিয়েট করছে। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন। জুলাই অভ্যুত্থানে আহতদের ৩৬ জনকে এনআইডি কার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২১ জনকে দেওয়া হয় স্মার্ট কার্ড। এদের বেশিরভাগেরই এতদিন বয়স না হওয়ায় কার্ড হয়নি। সকালে আগেরগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬ জনের হাতে কার্ড তুলে দেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন এনআইডির মহাপরিচালক সহ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের কর্মকর্তারা। এর আগে হাসপাতাল থেকেই আহতদের তথ্য এবং বায়োমেট্রিক সংগ্রহ করা হয়। কার্ড প্রাপ্তদের মধ্যে ১৮ বছরের ঊর্ধ্বে ২১ জনকে দেওয়া হয় স্মার্ট কার্ড। সেই তালিকায় নতুন ভোটার ১৪ জন। আক্তার আহমেদ বলেন, এর মাধ্যমে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়া সহজ হবে। জানান, ঢামেক সহ বিভিন্ন হাসপাতালে আহতদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে ভোটার হালনাগাদের কাজ চলছে বলেও জানান তিনি। এনআইডি কার্যক্রম বা এনআইডি কার্ড রিলেটেড বিষয়টা আমাদের কাছে কাজে আমরা মনে করেছি যে এটা আমাদের নৈতিক অবস্থান থেকে এদেরকে আমরা এসে কার্ডটা তথ্যটা নিব এবং কার্ডটা পৌঁছে দিব। জুলাই আন্দোলনে যারা আমাদের কৃতিত্বের অধিকারী তাদেরকে আমাদের আজকের এই ছোট্ট উপহার। দ্বিপাক্ষিক কূটনীতিতে বিশেষ অবদানের জন্য ২০২৩ সালের ডিপ্লোম্যাটিক এক্সেলেন্স পুরস্কার পেলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অনুষ্ঠানে দেশে ফেরত যাবার পর বাংলাদেশের দূত হিসেবে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। এই আহ্বানে সম্মতি জানিয়েছেন রাষ্ট্রদূত। তিনি বলেছেন, সৌদি আরব ফিরে গিয়ে বাংলাদেশের দূত হিসেবে কাজ করবেন তিনি। রাষ্ট্রদূত তার বক্তৃতায় আবেগাপ্লুত হয়ে বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত তার আবেগের জায়গা। তার মেয়াদে গত ৫ বছরে অন্তত ২২ লাখ বাংলাদেশি শ্রমিক সৌদি গেছেন বলেও জানান রাষ্ট্রদূত। লালমনিরহাটে সোনালী ব্যাংকের শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা হয়েছে। এই ঘটনায় একটি জিডি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ২ সদস্যের তদন্ত কমিটি। পুলিশের দাবি, ভল্ট পর্যন্ত পৌঁছাতে পারেনি ডাকাত দল। ব্যাংকের পাশে খোঁড়া হচ্ছিল সুড়ঙ্গ। সেই খোঁড়াখুড়ি নিয়েই তোলপাড় শহর। লালমনিরহাট সদরের সোনালী ব্যাংক শাখার নৈশ প্রহরীর দাবি, ব্যাংকের ভেতরে পাহারায় ছিলেন তিনি। মধ্যরাতে পেছনের একটি কক্ষ থেকে শব্দ শুনে এগিয়ে এলে মেঝেতে গর্ত দেখতে পান। চিৎকার শুরু করেন তিনি। এ সময় পালিয়ে যায় দুর্বৃত্তরা। চোর বা ডাকাতের সন্ধানে তল্লাশি শুরু করে স্থানীয়রা, কিন্তু কারো খোঁজ মেলেনি। বাইরে যা দেখি ওই জগ ওই গর্তর মধ্যে আছে, তারপরে করার এবং সলুং করার একটা অস্ত্র, অনেক ড্রিল মেশিন আছে। আমাদের এই ব্যাংক থেকে কিছু ভাউচার বাইর করিয়ে মানে বাইরে রাখছে। তাদের দেখি নাই কি উদ্দেশ্যে এখানে আসছে। তা আমার যেখানে দেখতেছি আমি অবশ্যই তারা ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে এখানে আসছে। এইভাবে সুড়ঙ্গ করে ব্যাংক ডাকাতি হয় একদম টিভিতে দেখছিলাম বগুড়া না কোথায় যে ডাকাতি হলো, ছিল বড় বড় শহরে এইটাই জানতাম,
কিন্তু এই মফস্বলে গ্রামের ব্যাংকে এই ডাকাতি হবে এটা প্রথম দেখলাম। রাতেই ঘটনাস্থলে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ জানায় ব্যাংকের পেছন থেকে সুড়ঙ্গ কেটে ভেতরে রেকর্ড রুম পর্যন্ত যেতে পেরেছে দুর্বৃত্তরা, তবে ভল্টে পৌঁছাতে পারেনি। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায়নি। নগদ টাকা বা অন্য কিছু খোয়া যায়নি বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের। এ ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত উদ্ঘাটন করার পর দেখা গেল যে ওরা নাই, ওরা পালিয়ে গেছে, এতটুকুই। আর আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের ডিজিএম স্যার আসছিলেন, জিএম স্যার আসছিলেন, ওনারা দেখছেন, ওনারা পর্যবেক্ষণ করছেন, কোনো সমস্যা নেই। থানায় অভিযোগ হয়েছে। সুড়ঙ্গ রহস্যের কারণ উদ্ঘাটনে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সোনালী ব্যাংক। সাবরিনা লিজা, যমুনা নিউজ। বন সংক্রান্ত মামলায় যেগুলোর সুনির্দিষ্ট প্রমাণ নেই সেগুলো থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, হয়রানিমূলক মামলার মীমাংসা করতে হবে। সকালে বনভবনে মধুপুর গড়ের শালবন পুনরুদ্ধার বিষয়ক কর্মশালায় কথা বলেন তিনি। সব মামলায় সরকার জিতে না, কোনোগুলো বাদ দেওয়া যায় সেটা দেখতে হবে। বন উপদেষ্টা জানান, মার্চের মধ্যে গ্যাজেট নোটিফাই কমিটি গঠন করা হবে, যাদের কাজ হবে প্রাথমিক অ্যাকশন প্ল্যান তৈরি করা, আর ফেব্রুয়ারিতে বন বিভাগের সীমানা নির্ধারণ সার্ভে করা হবে। মামলাগুলো যেগুলো আছে, যেগুলো কোনো কাজে দিচ্ছে না সরকারের, বনও ফেরত আনতেছে না, সম্পর্ক স্থাপিত হচ্ছে না, উল্টো আরো তিক্ততা বাড়ছে, সেগুলো আমরা কমিয়ে ফেলি। বিকজ ইটস এ প্রেশার অন দ্য গভর্নমেন্টস রেভিনিউ অ্যান্ড রিসোর্স। কাজে এটা তো প্রয়োজন নাই আমার। 2024 সালে সারা দেশে গড়ে দিনে 73টি আগুনের ঘটনা ঘটেছে। 26,659টি অগ্নিকাণ্ডে 140 জন নিহত হয়েছেন, আহত 341 জন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এই তথ্য জানিয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট, বিড়ি সিগারেটের জ্বলন্ত টুকরা, চুলা এবং গ্যাস সংক্রান্ত কারণে আগুনের ঘটনা বেশ ঘটেছে। সারা দেশে এসব অগ্নিকাণ্ডে 446 কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর মাধ্যমে প্রায় 1975 কোটি টাকার সম্পদ রক্ষা করতে সক্ষম হয়েছে। মাসভিত্তিক অগ্নিকাণ্ডের পরিসংখ্যানে জানা যায়, গত বছরের জানুয়ারি মাসে সর্বোচ্চ 2514টি অগ্নিকাণ্ড হয়েছে। আগুন নেভানো ও উদ্ধারে গিয়ে ফায়ার সার্ভিসের 2 কর্মী নিহত ও 37 জন আহত হয়েছেন। টঙ্গীর তুরাগ তীরে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যা শেষ হবে রোববার। প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীরা। এই বিষয়ে জানব সহকর্মী পলাশ প্রধানের কাছ থেকে। যুক্ত হচ্ছেন তিনি টঙ্গী থেকে। পলাশ, জানাবেন প্রথম পর্বের সার্বিক প্রস্তুতি একটু জানতে চাই। রবিন, আসলে শুরু থেকে বলে থাকি যে অন্যান্য বছর চেয়ে এবছর কিন্তু যারা আলেমে শুরায় যারা আছে তাদের কিন্তু লোক সমাগম বেশি হয়, 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ আগামী 31শে জানুয়ারি থেকে সেটি শুরু হবে। এর আগে থেকে কিন্তু আমরা দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু ইজতেমার ময়দানে মুসল্লিরা কিন্তু তারা জড়ো হচ্ছে। বলা হয়েছে যে ঢাকার এক অংশ সহ 41টি জেলার মুসল্লিরা তারা ইজতেমার ময়দানে অংশগ্রহণ করবে। আমরা কিন্তু সকাল থেকে দেখছি বিভিন্ন দূর দূরান্ত থেকে, অর্থাৎ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মুসল্লিরা রয়েছে তারা কিন্তু ময়দানে অংশগ্রহণ করেছে। অর্থাৎ তারা এসে তাদের যে নির্দিষ্ট যে খিত্তা নাম্বার রয়েছে সেই খিত্তা এসে অবস্থান নিচ্ছে। অর্থাৎ যদিও মূল আনুষ্ঠানিকতা শুরু হবে 31শে জানুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে। এর আগে থেকে কিন্তু আমরা যে বিষয়টি জেনেছি, যারা আয়োজক কমিটি রয়েছে, শীর্ষ মুরব্বীরা রয়েছে, তারা বলছিল যে এর আগে থেকেই আহ্বান শুরু হবে, তবে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার ফজরের নামাজের পর থেকেই মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। কিন্তু ইতিপূর্বে কিন্তু মাঠে যে আমরা বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে বলতে পারি যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত মুসল্লিদের যে ঢল, সেই ঢল পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মুসল্লিদের আসছে, আমরা একাধিক মুসল্লির সাথে কথা বলছি, কেউ কেউ অনেক আগেই রওনা দিচ্ছে। অর্থাৎ তাদের যে পারিবারিক যে কাজ থেকে শুরু করে তাদের যে ব্যবস্থাপনা আসবাবপত্র, সে নিয়েই কিন্তু আসলে মূলত ময়দানে অংশগ্রহণ করছে। সাইম, অনেক ধন্যবাদ সহকর্মী পলাশ প্রধান। আইনের দোহাই দিয়ে ব্যবসায়ীদের পকেট কাটছে ঠিকাদার আর বন্দর কর্তৃপক্ষ। লেবার হ্যান্ডলিংয়ের জন্য প্রতি টন 146 টাকা নিলেও 1 টাকার সেবা পান না ব্যবসায়ীরা। অথচ এই সেবার জন্য কাগজে কলমে নিযুক্ত ঠিকাদার বছরের তামাবিল স্থলবন্দর থেকে নেন প্রায় 10 কোটি টাকা। সেবা না দিলে ব্যবস্থা নেওয়ার শর্ত থাকলেও অদৃশ্য কারণে নিশ্চুপ বন্দর কর্তৃপক্ষ। 2017 সালে যাত্রা শুরু তামাবিল স্থলবন্দরের, যা দেশের আমদানি রপ্তানিতে রাখছে বড় ভূমিকা।
আইন অনুযায়ী পণ্য আমদানিতে অন্যান্য ফি সহ প্রতি টনে লোড আনলোড চার্জ হিসেবে ব্যবসায়ীদের পরিশোধ করতে হয় 146 টাকা 34 পয়সা। ব্যবসায়ীদের অভিযোগ, গত 8 বছরে এই সেবা মেলেনি কখনো। হ্যান্ডেলিং এর টাকাটা দিতেছি, কোনো সেবা পাইতেছি না। আর প্রত্যেক বছর ওনারা কি যেন একটা বলে সরকারের আইনে 5% করে বাড়ায়। এখন দেখা গেছে 20 বছর পরে আমরা শুরুতে যে আপনার পুট বিলটা দিছিলাম 20 বছর পর সেটা ডবল হয়ে যাবে। যদি আমাদেরকে সেবা না দেওয়া হয় তাহলে আমাদের লেবার হ্যান্ডেলিং এর যে বন্দরের যে চার্জ সেটা নেক, লেবার হ্যান্ডেলিং এর নামে যে চার্জটা আছে সেই চার্জটা যাতে আমাদের উপর থেকে তুলে দেওয়া হয়। অভিযোগ যাচাইয়ে বন্দরে গিয়ে মিলল সত্যতা। পাথর আনলোড এবং লোডে শ্রমিকদের টাকা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। আনলোডের জন্য যে ইনপুটার উনার গাড়ি আনলোড করে উনাই টাকা দেয় এগুলা আমদানিকারক যারা গাড়ির মালিক ওরা দিবে। আর প্লাস আমরা প্রতি গাড়ি আনলোড করলে 600 টাকা পাই। ইন্ডিয়ার থেকে মাল আইছে, যার জন্ম করেন আপনি আলো ফালাইছেন, তো আপনার মাল আমি লোড দিলাম, আপনি আমাকে টাকা দিবেন। অথচ লোড আনলোডের জন্য রীতিমতো ঠিকাদার নিয়োগ দিয়ে থাকে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু ঠিকাদার নিয়োজিত প্রতিনিধি নেই বন্দরে। তাহলে কিভাবে কাজ না করেই প্রতি টনে 70 টাকা 54 পয়সা পাচ্ছে ঠিকাদার? প্রথম সেবা হচ্ছে আমাদের গাড়িগুলো আনলোড করার দায়িত্ব উনার, লেবার যে পেমেন্টটা উনি দিবে, কিন্তু এটা আমরা দিচ্ছি। সেকেন্ড যে হচ্ছে আমরা যখন পোর্ট থেকে মালটা ডেলিভারি দিব কিংবা বাইর করব, তখন যে লোডিং চার্জটা হয় এটা উনি দিবে, কিন্তু এটাও আমাদেরকে দিতে হয়। এসব বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি ঠিকাদার আর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হোসনে আরা কর্পোরেশনের কোনো কর্মকর্তাকে। বন্দরের এই অনিয়মে ঠিকাদারকে দোষারোপের বদলে উল্টো তার পক্ষে সাফাই গাইলেন দায়িত্বরত কর্মকর্তা। আসলে ঠিকাদারের বিষয়টা একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এরকম একটা চুক্তির ভিত্তিতে হয়ে থাকে এবং অধিকাংশ বন্দরেই তারা সেবা দিয়ে থাকে। এখানে অফিসিয়ালি সেবা দিচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যারা আমদানি রপ্তানিকারক তাদের সাথে নেগোসিয়েশন করেই লেবার সাপ্লাই দিয়ে তারা কাজটা করিয়ে নেয়। অবাক করা ব্যাপার হলো সবই জানা আছে চেয়ারম্যানের, কিন্তু ব্যবস্থা নেওয়ার বদলে আইনের দোহাই দিচ্ছেন তিনি। এইগুলা কিছু আইনি সমস্যা আছে, যেমন আপনার লেবার লতে বলা আছে যে স্থল বন্দর গুলাতে এগুলো স্পষ্টভাবে উল্লেখ করা আছে। আমাদের প্রবিধিত যে বিধিমালা আছে সেখানেও বলা আছে। ইচ্ছা করলে সবকিছু আমি শেষ করে দিতে পারবো এমন না, মানে এখানে লিগ্যাল কিছু ব্যারিয়ার আছে আর কি। কার্যাদেশের শর্ত মোতাবেক শ্রমিক না থাকলে বন্দর কর্তৃপক্ষ নিজস্ব শ্রমিক নিয়োগ করবে, প্রয়োজনে বাতিল করা হবে চুক্তি। কিন্তু এসব চুক্তির কিছুই মানা হচ্ছে না। সবশেষ অর্থ বছরে 15 লাখ মেট্রিক টন আমদানি পণ্যের বিপরীতে ঠিকাদার হাতিয়ে নিয়েছে 10 কোটি টাকা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে চলছে অভিযান। মার্কিন অভিযান বিভাগ আইসিইর নেতৃত্বে চলা এই অভিযানে এখন পর্যন্ত আটক করা হয়েছে 1000-এর বেশি অবৈধ অভিবাসীকে। এতে আতঙ্কে যুক্তরাষ্ট্রে অবৈধ বসবাসকারীরা। এর পাশাপাশি আটককৃতদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। এ সময় হেনস্থা ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন অনেকে। মেরিল্যান্ডের সিলভার স্প্রিং এলাকা চলছে মার্কিন অভিবাসন বিভাগ আইসিইর অভিযান। বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজন অবৈধ অভিবাসীকে। এ সময় জব্দ করা হয় মাদক, অস্ত্র এবং পর্নোগ্রাফির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রমাণ। আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, যারা এল সালভাদর সহ বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে এসে এখানে বসবাস করছিল। এদের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি, ডাকাতি এবং মাদক বিক্রির প্রমাণ মিলেছে। এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আটক করা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে নিজ নিজ দেশে। ফলে আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে থাকা অভিবাসীদের মধ্যে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আমার বাবাকে আটক করে আইসিই। তিনি কোনো অপরাধী নন। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তাকে এভাবে আটক করে নিয়ে যেতে পারে কেউ। এ অবস্থায় অনেক অবৈধ বসবাসকারী স্বেচ্ছায় ফিরতে শুরু করেছেন নিজের দেশে। অভিযোগ উঠেছে ফেরত পাঠানোর সময় মার্কিন অভিবাসন বিভাগের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছেন অনেকে। আমাদের সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে, বর্ণবাদী আচরণ এবং নিপীড়নের শিকার হয়েছি আমরা। বিমানের ভেতরে প্রচণ্ড গরম ছিল, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমাদের পানি কিংবা খাবারের কিছুই দেওয়া হয়নি। বিমানের ভেতরে প্রচণ্ড গরম ছিল, বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। আমাদের পানি কিংবা খাবার কিছুই দেয়া হয়নি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এখন পর্যন্ত 1000-এর বেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে মার্কিন অভিবাসন বিভাগ। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই অবৈধ অভিবাসনের বিরুদ্ধে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই চলছে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ধরপাকড়। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।